আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। নমস্কার, হাই নিউজ নেটওয়ার্ক আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই টক নিয়ে আমি মুহা রয়েছে আপনাদের সঙ্গে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই লোকসভা নির্বাচন। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 5 রাজ্যে যে বিধানসভা নির্বাচন, তাকেই অ্যাসিড টেস্ট বলে মনে করছে সব দল। কেন্দ্রের বিজেপি দল, তার পাশাপাশি অবশ্যই বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলগুলি। তবে এই যে 4.5 বছর প্রায় অতিক্রান্ত, এই সময়ের মধ্যে কি কাজ করেছে কেন্দ্রের বিজেপি সরকার? প্রচুর অভিযোগ রয়েছে বিরোধীদের। তার পাশাপাশি তারা উন্নয়ন করেছে, বিকাশ যেটাকে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও বলেছেন ছত্তিশগড়ে বিলাসপুরে গিয়ে কতটা উন্নয়ন হয়েছে গোটা দেশের। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় মোদী রাজত্বের 5 অধ্যায়। অবশ্যই আলোচনাতে যাব। তার আগে কারা অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করবো। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। স্বাগত জানাবো নীলাদ্রি বাবুকে। নীলাদ্রি বাবু ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি। স্বাগত জানাবো প্রদীপ্ত বাবুকে। প্রদীপ্ত বাবু ঠিক পাশেই রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। স্বাগত জানাবো তরুণ জ্যোতি বাবুকেও। অবশ্যই আর কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন, আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন অধ্যাপক ইমানুল হক। তবে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমেই নীলাদ্রি বাবুর কাছেই যাবো। নীলাদ্রি বাবু, অনেক ভার্স বিষয় আমরা এক এক করে আলোচনা করব, কিন্তু যদি একদম অল্প কথায় বলতে হয়, সার্বিকভাবে কি চিত্র আপনার কাছে? আমার কাছে চিত্রটা হচ্ছে এই 5 বছরে যে ধরনের কাজ হয়েছে, সেটা ভালো হোক কি খারাপ হোক, এই ধরনের কাজ আমরা অতীতে 47 সালের পর থেকে ভারতবর্ষে কোনোদিন দেখিনি। ভারতবর্ষে আমরা দেখেছি জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর অনুসারী ছিলেন, কিন্তু তিনি স্টিল প্ল্যান্ট তৈরি করেছিলেন, বড় বড় শিল্প তৈরি করেছিলেন, যার আদর্শগত বিরোধী ছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু মহাত্মা গান্ধীর আদর্শকে বাস্তবে পরিণত করে যে স্বচ্ছ ভারত অভিযান মোদীজি করেছেন, একটা স্টিল প্ল্যান্টের থেকে ঘরে ঘরে টয়লেট পৌঁছে দেওয়া, কুকিং গ্যাস পৌঁছে যাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট পৌঁছে যাওয়া, এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াসটা নিয়েছেন, সেটা কিন্তু অভিনব। সেটা সমালোচনা হতে পারে, কিন্তু অভিনবত্ব এবং গান্ধীজির আদর্শকে শুধু তাকে জাতির জনক করে না রেখে বাস্তবে প্রতিপাদন করার একটা প্রচেষ্টা কিন্তু চোখে পড়ে। 2 নম্বর, ডিমনিটাইজেশন। পৃথিবীতে কোথাও এই ধরনের এত বড় ডিমনিটাইজেশন হয়নি বড় অর্থনীতিগুলোতে। এবং ইন্দিরা গান্ধীর সময় তার অর্থমন্ত্রী ডিমনিটাইজেশনের কথা বলেছিলেন, বিমুদ্রাকরণের কথা। ইন্দিরা গান্ধীর সাহস হয়নি সেই বিমুদ্রাকরণ করার। উনি ঘুরে বলেছিলেন, তুমি কি কংগ্রেস দলটাকে তুলে দিতে চাও? মোদীজি কিন্তু ডিমনিটাইজেশন করেছেন এবং তারপর উত্তরপ্রদেশে তার দল বিপুল জয় পেয়েছে। ডিমনিটাইজেশন ভালো না খারাপ সেটা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে এটা কিন্তু সফল বলে দেখা যেতে পারে। 3 নম্বর হচ্ছে জিএসটি। এই রিফর্মটাকে কংগ্রেস আমলে, ইউপিএর আমলেই হয়েছিল। রাজনৈতিকভাবে সফল বলছেন, নোটবন্দিকে রাজনৈতিকভাবে সফল। আচ্ছা, আমি যদি এইভাবে বলি, আমি যদি ইলেকশনের রেজাল্ট হিসেবে, রাজনৈতিকভাবে কোন দিকে সফল বলছেন? রাজনৈতিকভাবে সফল, রাজনৈতিক সাফল্য প্রতিফলিত হয় মানুষের ওপিনিয়নে। এবং উত্তরপ্রদেশে তারপরে যে ভোট হয়েছে, এবং পরবর্তীকালে হিমাচল প্রদেশে ভোট হয়েছে, গুজরাটে ভোট হয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশে যে ভোট একেবারে একটা বিশেষ ভোট ছিল, সেখানে 300-র বেশি আসন নিয়ে বিজেপি জিতেছে ডিমনিটাইজেশনের পর। আমি যদি অর্থনৈতিক প্যারামিটারে ডিমনিটাইজেশনকে দেখি, আপনি কোথাও একটা বোধহয় করছেন, পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত উপনির্বাচন হয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু বিজেপির হার হয়েছে। বিজেপির একটা অদ্ভুত ট্রেন্ড দেখা গেছে, উপনির্বাচন হলে বিজেপি হারছে, কিন্তু যখন কোন স্টেটে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বিপুল জয়। আপনি উত্তরপ্রদেশের কথা বলুন। উত্তরপ্রদেশে জিতেছে, আমরা করেছি যে প্রচুর, মানে জেতা আসনগুলো প্রচুর তারা হারিয়েছে। হ্যাঁ, কিন্তু 325 আসন পেয়েছে তারা। তারপরে আপনি তারপরে ধরুন সেটা উপনির্বাচনে হারিয়েছে। গুজরাটেও 100-র মধ্যে আটকে দিয়েছে, সেটাকে কংগ্রেসের সাফল্য বলে ধরা হয়েছে। তারপরে আপনি নোটবন্দি, যদি আপনি নোটবন্দিকে ধরেন, তাহলে নোটবন্দির সরাসরি এফেক্ট সাধারণ মানুষের উপর পড়েছে। হ্যাঁ, এবং সেই সময় নোটবন্দি এবং জিএসটি দুটো পরপর আসার ফলে অর্থনীতিতে ব্যাপক ধাক্কা খেয়েছে। এমনটা কিন্তু আমরা বলছি না, অর্থনীতিবিদরা বলছেন, এবং তার প্রমাণ হয়েছে এখানে। আমি একটু দ্বিমত আমি যদি জিডিপির কথাও বলি, আমার কাছে পরিসংখ্যান রয়েছে, আমি জিডিপি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি একটু দ্বিমত পোষণ করছি এই ব্যাপারটা রঘুরাম রাজনের মতের সাথে। হ্যাঁ, উনি একমত, আমি ওর সাথে একমত যে এই যে ডিমনিটাইজেশন এবং জিএসটির ফলে সাময়িকভাবে অর্থনীতিতে একটা ধাক্কা এসছে। কিন্তু এর পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে, ডিমনিটাইজেশনের ফলে হয়েছে কি, প্রচুর কালো টাকা যেটা আনঅ্যাকাউন্টেড মানি ছিল, সেটা কিন্তু ব্যাংকিং সিস্টেমে চলে এসছে। তার ফলে ডিরেক্ট ট্যাক্স কালেকশন প্রায় 25% বেড়ে গেছে ভারতবর্ষে। কিন্তু যেটা মানে জন্যে নোটবন্দির কথা বলা হয়েছিল, 2018 সালে আরবিআই যে রিপোর্ট দিয়েছে, বলছে 99.3% টাকা, মানে যেটা মনে করেছিল কালো টাকা, সেটা কিন্তু না, যে সমস্ত বাতিল টাকা 99.3% টাকা
কোষাগারে এসছে আরবিআই রিপোর্ট এই ব্যাপারটা আমি একটু ধরুন আমি যাব আপনার কাছে। হ্যাঁ, 100 টাকা আপনি আরবিআই ইস্যু করলো, আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। এই যে 100 টাকা যদি জাল টাকা না হয়, এটা কালো টাকা হলেও ইকোনমিতে থেকে যাবে, সাদা টাকা হলেও ইকোনমিতে থেকে যাবে। ডিমনিটাইজেশনের ফলে এই টাকাটাই ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা হয়েছে, আমি ডিরেক্ট রেজাল্ট দিয়ে বলছি, 25%-এর বেশি ডিরেক্ট ট্যাক্স কালেকশন বেড়ে গেছে ইকোনমির। এবং অর্থনীতি বৃদ্ধির রেট যদি দেখেন, গত কোয়ার্টারে ভারতের বৃদ্ধির রেট 8%-এর বেশি ছিল, যেটা চীনের থেকে বেশি এই প্রথমবার। এটা 8% আপনি জিডিপির কথা বলছেন? জিডিপির কথা বলছি। জিডিপির কথা 2015-16 সালে 8.15% ছিল, 2016-17 সালে 7.11% ছিল, 2017-18 তে 6.62% ছিল, 2018 আবার 7% হয়েছে। কিন্তু সেটার কারণ বৃষ্টি বলছে, সেটার কারণ কিন্তু বৃষ্টির ফলে ভালো হয়েছে। আমি লাস্ট 2018 সালের একদম কারেন্ট যেটা বলছি, 18-19 এর ফিগার আমি বলছি, 7% বলছেন 2018 সালে, 8.3% রিভাইজ এস্টিমেটে 8.3, সেটা তাদের লক্ষ্য। কিন্তু এখনো পর্যন্ত এই লাস্ট যেটা বেরোলো, লাস্ট কোয়ার্টারে 8.3%, চীনের থেকে বেশি। প্রদীপ্তদা, হ্যাঁ প্লিজ। দেখুন, 2017 সালের অগস্ট মাসে মোদিজি তার ভাষণে বললেন, আমাদের 15ই আগস্টের যে প্রধানমন্ত্রীর ভাষণ, যে हमने कुछ नहीं किया, ये इकोनॉमिस्ट लोगों ने किया है, ये बात से मैं सहमत हूँ कि 3 লক্ষ কোটি টাকার উপর, 1000 কোটি টাকার উপর কালো টাকা ফেরত আসছে, ব্যাংকিং সিস্টেমে আসছে। নিরাজবাবু একদম ঠিক বলেছেন। তাহলে আমি যদি ব্যাংকার হই এবং বাই প্রফেশন আমি কিছু অ্যাকাউন্টিং এর কাজ করেছি, আমি যদি ব্যাংকার হই, আমি তাহলে কি বলবো? আমার মূল অবজেক্টিভ কোনটা ছিল? আমার মূল অবজেক্টিভ ছিল আমি কালো টাকাকে ফেরাবো, কালো টাকাকে আমি জব্দ করব, আমার যে মনিটারি সিস্টেমটাকে সেটাকে আমি স্টেবল করব, এটা আমার অবজেক্টিভ ছিল। সেটাকে ক্লিন করা, হ্যাঁ ক্লিন করব, স্টেবল করব, ক্লিন করব। এবার এই বক্তব্যে যখন প্রধানমন্ত্রী তার নিজের রাজনৈতিক বক্তব্যে না, প্রধানমন্ত্রীর বক্তব্যে বলছেন যে এত 3 লক্ষ কোটি টাকার ওপর, 1000 কোটি টাকার ওপর ফেরত আসবে, সেটা দেখা গেল কত? 10,000 কোটি টাকা। এটা প্রথম একটা ডাইভার্সন সিস্টেমের সঙ্গে, পলিটিক্যাল পার্টির অবজেক্টিভের সঙ্গে, ফ্যাক্টের সঙ্গে, এই যে ট্রাইল্যাটারাল রিলেশনশিপ সেটা। হ্যাঁ, 25%। নেক্সট পয়েন্ট হচ্ছে 25% ট্যাক্স কালেকশন বেড়েছে। 25% ট্যাক্স কালেকশন যদি বেড়ে থাকে, তাহলে আমি আপনাকে একটা তথ্য দিই। ভারতের 2018-19 সালে বাজেটারি এক্সপেন্ডিচার ছিল 24,04,200 কোটি টাকা, এবং বাজেটারি রিসিপ্ট কি দেখাচ্ছে? 18,17,000 কোটি টাকা। তাহলে ফিসক্যাল ডেফিসিট কত থাকছে? 6,25,000 কোটি টাকা। তাহলে যদি 25% ট্যাক্স রেভিনিউ বাড়ে, ট্যাক্স কালেকশন বাড়ে, তাহলে এত লক্ষ কোটি টাকা কেন ডেফিসিট থাকবে? তাহলে কোথাও ফ্যাক্টের সঙ্গে, ফিগারের সঙ্গে মূল যে এক্সপ্লেনেশন, সেটার কিন্তু ডিফারেন্স রয়েছে। তাহলে কালো টাকার যে, এটা আমার কোনো তথ্য নয়, এই তথ্যটা আমাদের কেন্দ্রীয় সরকারের একদম খোদ দপ্তর থেকে নেওয়া তথ্য। আমি একটু তথ্য নিয়ে ফিরে আসি। আমি এই মুহূর্তে ডেটা দিয়ে বলছি। জিডিপি গ্রোথ ফার্স্ট কোয়ার্টার অফ 2018-19 ছিল 8.2%। এটা একেবারে সরকারি ফিগার বলছি, 7% নয়, রিভাইজ এস্টিমেটে গেছে। 2 নম্বর, উনি যে প্রশ্নটা করলেন ফিসক্যাল ডেফিসিট কেন বেশি হবে, ফিসক্যাল ডেফিসিট কিন্তু অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করে। ইনফ্যাক্ট কেনজিয়ান ইকোনমিক্স বলছে ফিসক্যাল ডেফিসিট বাড়াও, কারণ এটা অর্থনীতিতে বৃদ্ধিতে এটা চাহিদা তৈরি করতে সাহায্য করে। যদি ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধি এসে থাকে, সেটাকে সাধুবাদ জানাবো না প্রতিবাদ করব, সেটা অন্য কথা। কিন্তু কথা হচ্ছে বৃদ্ধি হয়েছে, এটা ফ্যাক্ট। না না, বৃদ্ধি হয়েছে এটা ফ্যাক্ট না, না আপনাকে এই জায়গা ইকোনমিস্টের তর্কটাই ভাবে করতে হবে। টাকার দাম কেন এত পড়ছে? এবার আমি আসি ডিমনিটাইজেশন নিয়ে আসি। দুজন বিজেপির সঙ্গে তো আমরা কথা বলতে পারবো না। বিপদ হচ্ছে যে আমি 4টে নির্বাচনী প্রতিশ্রুতিটাই মুখস্থ করেছি, মাধ্যমিকের পর যা যা করেছি তার মধ্যে একটা এটা। প্রতিশ্রুতি কি ছিল? জিনিসের দাম 25% কমবে। 400 গুণ পর্যন্ত বেড়ে গেছে জিনিসের দাম। 25% ট্যাক্স কালেকশন বেড়েছে। আচ্ছা, না 25% পর্যন্ত, তার মানে আপনার কথাটাই বুঝুন, বুঝে 400 গুণ পর্যন্ত রিটেল মার্কেট ইনফ্লেশন কিন্তু জিরো। 2 নম্বর হচ্ছে যে ওসব সংখ্যা দিয়ে দেখবো, আমি বাজার দিয়ে দেখবো। 2 নম্বর, সংখ্যা ইকোনমিতে সংখ্যা কথা বলে, সংখ্যা কথা বলে, আমাদের রেগুলার লাইফস্টাইল কথা বলে। 3 ধরনের মিথ্যা আছে, তার মধ্যে একটা মিথ্যা আছে পরিসংখ্যান। পরিসংখ্যান কে দিচ্ছেন, কতটা দিচ্ছেন সেটা দেখাচ্ছে, এবং সেই পরিসংখ্যানের পরে মিথ্যা ধরা পড়ে। এতদিনে দেখা যাচ্ছে এই পরিসংখ্যান বার করার পর যে মৌনী বাবা মনমোহনের আমলে অনেক ভালো ছিলাম আমরা,
এমন অবস্থা দাঁড়িয়েছে যে বাজার মন্দা। আমি এমনকি দেখছি গুজরাটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি যারা প্রবল মোদী সমর্থক ছিলেন, তারা বলছেন যে এ আমাদের কলঙ্ক। কিন্তু রিসেন্ট ভোট কিন্তু অন্য কথা বলছে। সব ভোট হেরেছেন তো, রিসেন্ট ভোট সব হেরেছেন তো, মধ্যে আপনারা 9টা হেরেছেন আগের পাওয়া ভোট, এবং যেটা পেয়েছেন বিজেপি হেরেছে, আমাদের ধনী দরিদ্রের ব্যবধান কমলো কিনা, আমাদের খাদ্যের না 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 উন্নয়নটা দেখুন, 10 টাকায় অর্থনৈতিক বৃদ্ধির সময় 40 টাকার নিচে শীতকালেও কোনো সবজি নেই, এত বৃদ্ধি। মাত্র 75 পয়সা কেজিতে রসুন বিক্রি করছে গুজরাটের চাষি মডেল, আর আমরা কিনছি কত টাকা করে? 75 টাকারও কেজির বেশি, 100 টাকা কেজিতে কিনছি, 75 পয়সা। চাষি কিভাবে মার খাচ্ছে? ঝাড়খণ্ড বিজেপি ক্ষমতায় আছে অনেকদিন ধরে, 50 পয়সায় টমেটো বিক্রি করতে পারছেন, রাস্তায় ছড়িয়ে দিচ্ছে, আমরা কিনছি 40 টাকায়। ফোরে দালাল এবং তাদের মুখপাত্রদের রাজত্ব হচ্ছে এইটা। তারা ছাড়া কেউ বলবে না যে মোদি রাজে ভালো আছে, এটা হচ্ছে নৌটঙ্কি রাজ। এবং খুব ভালো ভাষায় বলতে গেলে মোদির বিজেপির অ্যাডভোকেটরা ভারতবর্ষের মানুষকে, অধিকাংশ মানুষকে ফোরে দালাল বলছেন। ভারতবর্ষের অধিকাংশ মানুষ তো মোদিকে প্রত্যাখ্যান করছেন, যেখানেই ভোট সেখানেই মোদি হাওয়া। কিন্তু স্টেট গুলো অন্য কথা বলছে, উত্তরপ্রদেশ, উপনির্বাচনেই বলছি, যেটাই জিতেছে সেটা যা ভোট সংখ্যা ছিল তার থেকে অনেক ভোট কম সংখ্যা, এবং একটা প্রথমে কথা আছে ডিমোনেটাইজেশন, আর ইভিএম বাদ দিলে আমাদের এবার নাচতে না জানলে উঠোন মেকা, হারলে পরে ইভিএম জায়গায় ডাইরেক্ট এফেক্ট মানে প্রথমে যে সাসপেক্টেড অ্যাকাউন্ট বিজেপি, আমি জিজ্ঞেস করছি, খুব ভালো হয়েছে এক বিষয়, আমার একটা প্রশ্ন আছে এটাই। আচ্ছা, আর ভালো জিনিসটা আমরা সাফল্য করি, জন্মদিন পালন করি, সাংঘাতিক ব্যাপার, ঐতিহাসিক কাণ্ড, তো বর্ষপূর্তি পালন করলে না কেন? লোকে চাঁদা তুলে পেটাতো, বর্ষপূর্তি পালন করে না। 8ই নভেম্বর বিজেপি কোনো সভা করেছে কিনা আমি জিজ্ঞেস করছি, আপনি বিজেপি নেতা, 8ই নভেম্বর বিজেপি কোথায় সভা করেছে? মোদি কোনো ভাষণ দিয়েছে? ওয়েবসাইট লঞ্চ হয়েছে, কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন কি বাত? অরুণ জেটলি বলেছেন যে কি কারণে নোটবন্দি করা হয়েছে। হ্যাঁ, দেশের মানুষের রদ বার করছে, একটা নোটবন্দি রদ বার করুন, একটা নোটবন্দি রদ বার করুন, জিএসটি রদ বের করা নিয়ে ভয় হচ্ছে নাকি? না, রদ হচ্ছে দাঙ্গা বাজাচ্ছেন, আপনারা দাঙ্গা বাজাচ্ছেন, আপনারা হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করছেন। হিন্দু মুসলমান ছাড়া বিজেপি আর একটা শব্দ, 25টা রাজ্যের নাম হিন্দু মুসলমান ছাড়া কিছু আপনারা হিন্দু মুসলমান ছাড়া আপনারা দাঙ্গাকারী। বিজেপি না, বিজেপি হেলথ স্কিম যখন লঞ্চ করলো তখন বলেনি কিন্তু হেলথ স্কিম কত টাকা লাভ হলো রিলায়েন্সে, লাভ হলো রিলায়েন্সে, এখনো পর্যন্ত আদানি আম্বানি আর আপনাদের মতো নেতা ছাড়া কারো লাভ হয়নি। ফ্যাক্টে কথা বলুন, ফ্যাক্টে বলছি তো, আদানি আম্বানি এবং আপনাদের কিছু নেতা, আদানি আম্বানি বিজেপির কিছু নেতা ফুলে ফেপে উঠেছেন, আর আদানি আম্বানি ফুলে ফেলে উঠেছে। ফ্যাক্টে কথা বলুন, আমি ফ্যাক্ট কথা বলুন। একটুখানি প্লিজ একটু বিরত করবো, আমি তরুণ যদি একটুখানি বিরত করবো। সেটা হেলথ স্কিমের কথা আপনি বলছেন, কিন্তু এই হেলথ স্কিম যখন ঘোষণা করা হলো কিছুদিন আগেই, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কিন্তু একটা পৃথক হেলথ স্কিম চালুর কথা ঘোষণা করেছেন, কারণ তার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যে হেলথ স্কিম সেটার থেকে সেটা অনেক বেশি লাভ হবে যদি রাজ্যে তিনি একটা আলাদা হেলথ স্কিম চালু করেন, এবং সেটা কিন্তু নীতিশ কুমার চালু করতে পারে। হ্যাঁ, জনধন রাজ্য করতেই পারে। আর জনধন অ্যাকাউন্ট, জনধন যোজনা, আজকে দিনে দাঁড়িয়ে স্কিল ইন্ডিয়া, আজকে দিনে দাঁড়িয়ে মুদ্রা যোজনা, এখানে আবার চীন থেকে কিন্তু 2,500 কোটি টাকা হয়নি। ব্রোঞ্জ কাটিং যেটা হয়েছে, ব্রোঞ্জ কাটিং হচ্ছে অনলি 15% অফ দ্য টোটাল ওয়ার্ক চীনের পুরোটা কিন্তু নয়। স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, তাহলে হেল কাজ পাচ্ছে না, দাদা হেল নিয়ে কথা বলেন,
হ্যালেরও করেছেন আমাদের 70 বছর যখন হ্যালে কোনো ভালো ঠিকঠাক প্রজেক্ট হয়নি 70 বছরে তখন হ্যালের খোঁজ হয়নি, আজকে এসে হ্যালের খোঁজ আজকে নিয়ে আজকে। আচ্ছা আচ্ছা আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা আরো আমরা নোটবন্দি থেকে আমার মনে হয় জিএসটি থেকে বেরিয়ে আমার মনে হয় আরো প্রচুর ইস্যু রয়েছে এই 4.5 বছর, যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা রয়েছে, যেমন রাফাল রয়েছে, যেমন সিবিআই এর বিষয়ে হস্তক্ষেপ রয়েছে যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আরবিআই এর কাজে হস্তক্ষেপ রয়েছে যেগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তার পাশাপাশি অবশ্যই নরেন্দ্র মোদী তো কিছু ভালো কাজ করেছেন, সেগুলো আমরা আলোচনা করব। আমরা অবশ্যই মোদী সরকারের 4.5 বছর প্রায় অতিক্রান্ত, কতটা কাজ হলো, নানান অভিযোগ রয়েছে। এখন সবথেকে যে অভিযোগটা নিয়ে কংগ্রেস তথা বিরোধীরা রীতিমতো কোণঠাসা করার চেষ্টা করছে মোদী সরকারকে, সেটা রাফাল, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে একটা প্রতিবেদন আমরা দেখব যেখানে মোটামুটি কোন কোন বিষয়ে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এই কবছরে সামনে এসেছে সরকারের, সেই সমস্ত দিকটা একটু দেখব প্রতিবেদন। কেন্দ্রের মোদী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে, সামনেই লোকসভা নির্বাচন। এই 5 বছরে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সরকারের বিরুদ্ধে উঠেছে নানান দুর্নীতির অভিযোগ, প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি। মোদী রাজত্বের কয়েক বছরে যে সমস্ত বিষয়গুলি কার্যত হাতিয়ারের মতো ব্যবহার করেছে বিরোধীরা, তার মধ্যে অন্যতম রাফাল চুক্তি। ইউপিএ জামানার নির্ধারিত দামের থেকে প্রায় 3 গুণ বেশি দরে রাফাল চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার। ফ্রান্সের কোম্পানি দাসোকে বাধ্য করা হয়েছে অনিল আম্বানির অনভিজ্ঞ রিলায়েন্সের ফ্রান্সের তরফে বরাত দিতে। দাসোর টাকা দিয়ে অনিল আম্বানির কোম্পানি জমি কিনেছে বলেও দাবি করেছে বিরোধী দলগুলি। দীর্ঘদিন ধরেই চুক্তিপত্র প্রকাশ করার দাবি জানিয়ে আসছে কংগ্রেস, তবে এখনো পর্যন্ত তা প্রকাশ করেনি বিজেপি সরকার। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আজই বন্ধখামে চুক্তির সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সূত্রের খবর, ফরাসি কোম্পানি 59 মিনিটে ঋণের ব্যবস্থা করেছে মোদী সরকার। ঋণ পেতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নথিভুক্ত করা হচ্ছে, যার জন্য নেওয়া হচ্ছে 1000 টাকা করে। তার উপরে রয়েছে প্রসেসিং ফি। বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, নিজের কাছে 2টি সংস্থাকে লাভ পাইয়ে দিতে এই কাজ করেছে মোদী সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। অবশ্যই রাফালে যাব, তবে একদম লেটেস্ট 59 মিনিটের যে ঋণ দেওয়ার পরিকল্পনার কথা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে সে বিষয়ে আসবো, কারণ এই বিষয়টিকে কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই যেমনটা দাবি করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে কিছু মানুষকে সুবিধে পাইয়ে দেওয়া। তাদের মধ্যে দুজনের নাম তারা বলছে, এক হচ্ছে বিনোদ মোধা এবং যিনি অনিল আম্বানির ঘনিষ্ঠ, আরেকজন হচ্ছে অখিল হান্ডা। তিনি 2014 সালে মোদির ভোট প্রচারের দায়িত্বে ছিলেন। এদের দুজনের কোম্পানি এবং তাদের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে সম্পূর্ণ এটা সরকারি একটা প্রকল্প কিন্তু বেসরকারি মোড়কে। তরুণ জ্যোতিবাবু কি বলবেন? কোনো একটা দাবি আর ফ্যাক্ট দুটো সেম না। ফার্স্ট থিং, এমএসএমই গুলোর আন্ডারে যেগুলো বিভিন্ন ক্ষুদ্র জব ক্রিয়েশনের জন্য বিভিন্ন ক্ষুদ্র শিল্প, যেগুলো মাঝারি শিল্প আছে, তাদের যে লোনের যে অসুবিধাগুলো হয় সেগুলোকে দূর করার জন্য এই প্রজেক্টটা। এর আগেও যেগুলো ছিল যে অসুবিধার কথা চিন্তা করে আরবিআই কে তাদের উদ্বৃত্ত টাকা এই সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। চাপ দেওয়া হয়নি, কোনো চাপ দেওয়া হয়নি। তাহলে উর্জিত প্যাটেল এবং রঘুরাম রাজন তারা কি বলছেন? দ্যাট নিউজ, যে নিউজটা এসেছিল মার্কেটে মাঝখানে, বললাম না যেমন আগেও একটা হয়েছে ইনটলারেন্ট, যেমন ভাবে কয়েন হয় ভোটের আগে কিছু টার্ম কয়েন হয়, এটাও একটা এরকমই। সেখানে যেটা বলা হচ্ছে দ্যাট ভিউ বরাবর টলারেন্ট বিজেপি বরাবর টলারেন্ট বিজেপি টলারেন্ট না হতো তার সিচুয়েশন অন্যরকম হতো। বিজেপি টলারেন্ট বলে সিচুয়েশন এরকম, বিজেপি যদি টলারেন্ট না হতো তার সিচুয়েশন অন্যরকম হতো। কারণ প্রত্যেকটা প্রজেক্ট যে স্টার্ট হয়, প্রজেক্ট এরকম ভাবে স্টার্ট হয় না, কোনো স্কিম স্টার্ট হয়, এটা হিন্দুরা পাবে, এটা মুসলিমরা পাবে, এটা খ্রিস্টানরা পাবে। প্রজেক্ট গুলো আছে সবার জন্য। আজকে মুদ্রা যোজনায় যারা লাভ পেয়েছে কোনো কাস্ট থেকে হয়নি বা সারনেম থেকে হয়নি, এরা ধর্ম থেকেও হয়নি। আজকে স্কিল ইন্ডিয়া, আনস্কিল লেবাররা স্কিল লেবার হচ্ছে স্কিল ইন্ডিয়ার আন্ডারে,
তাদের কিন্তু মানে কাজ থেকে হয় না। স্কিল ইন্ডিয়ার আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত লেভেলে যদি বলি, পঞ্চায়েত লেভেলে প্রায় 22টা মতো প্রজেক্ট চলে। তার মধ্যে আবাস যোজনাও আছে। আবাস যোজনা যখন টাকা দেওয়া হয়, এটা দেখে দেওয়া হয় না যেটা হিন্দু যাচ্ছে এবং মুসলিম যাচ্ছে। নাম পাল্টেছেন প্রত্যেকটা কংগ্রেসের জন্য। আজকে এবার রোড কনস্ট্রাকশনে যদি আসি, আমি কংগ্রেস টাইমে ছিল 17 কিলোমিটার পার ডে, 185 কোটি টাকা গরিবের মেরে দিয়েছেন। তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকে কাঁদতে হচ্ছে, 700 টাকা করে দিতে হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য। আমি একজন অধ্যাপক, আমাকেও আমি একজন ব্যাংকের অধ্যাপক, তাও আমি মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে পারিনি বলে ব্যাংক আমার 1752 টাকা কেটেছে। আমার আপনারা তো অরুন্ধি ভট্টকে রিলায়েন্সে পাঠালেন, আপনাদের লোক অরুন্ধি ভট্ট যাকে 31 কোটি জনধন অ্যাকাউন্ট ওপেন হয়েছে বেনিফিটের জন্য। জনধন থেকে 1185 কোটি টাকা তাদের সেই লোকগুলোকে এসবিআই যেটা কেটেছে, এসবিআই ইন্টারনাল ডিসিশন, এসবিআই প্রত্যেকটা ব্যাংকই কাটছে, আরবিআই কেন এটা ডাইরেক্টলি দিতে পারে না। নিয়ে গিয়ে আদানিকে লোন পাইয়ে দিতে হয়। আজ পর্যন্ত ভারতবর্ষ হয়েছে, ভারতবর্ষের লোন অরুন্ধতী ভট্টাচার্য রিলায়েন্সের মালিক হয়ে গেলেন, কর্মচারী হয়ে গেলেন। যাকে দেখতে নারী তার সব চলন। স্টেট ব্যাংকের প্রধান হচ্ছে রিলায়েন্সের কর্মচারী, লজ্জা না? জাতীয় লজ্জা, জাতীয় আন্তর্জাতিক লজ্জা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এবার কথা হচ্ছে আপনাদের আমলে হচ্ছে এটা আন্তর্জাতিক লজ্জা। আপনারা লোককে ঝিচাকরের মতো ব্যবহার করছেন। আমরা না, ভারতীয়দের না, বিজেপিরা প্রধানমন্ত্রীরা আমাদের না, আপনারাও তো প্রধানমন্ত্রী পদের নামে শোনার যোগ্য। প্রধানমন্ত্রী পদে মর্যাদা করে, প্রধানমন্ত্রী যখন কাজ করে সবার জন্য করে, বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী যখন কাজ করে সবার জন্য করে, প্রধানমন্ত্রী নেতাজি যারা যোগ্য সম্মানটা পায়নি, যোগ্য সম্মান ছোট্ট করে বলি, আমি ইমানুল্লাহর সাথে সম্পূর্ণ একমত যে এই সরকার ভীষণ ইনটলারেন্ট, তারা দুর্নীতির এগেনস্টে। দুর্নীতিগ্রস্ত মানুষেরা, একটু বলতে দিন, দুর্নীতিগ্রস্ত মানুষেরা আজ এক হয়েছে এক মোদিজির বিরুদ্ধে। এই মানুষেরা বিজেপিতেও আছে, বিভিন্ন দলের মানুষ। আজকে লড়াইটার বিজেপি বরং বিরোধী নয়, মোদি যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিরুদ্ধে। 2 নম্বর, অনেক দুর্নীতির অভিযোগ হচ্ছে, একটা প্রমাণ নেই, কোথায় প্রমাণ করুন না, কোর্টে গিয়ে প্রমাণ করুন। একটুখানি আজকে খামবন্ধী ভাবে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, রাফাল নিয়ে কি হয়েছে, কি চুক্তি হয়েছে, বুধবার তার শুনানি রয়েছে। একটাই দুঃখের বিষয় তরুণজ্যোতি বাবু, সেটা হচ্ছে যে কোর্ট পর্যন্ত গিয়ে তারপরে আমাদের তথ্যটা জানতে হচ্ছে। রাফাল ইস্যুটা একটাই, রাফাল ইস্যুটা হচ্ছে আগে যখন ইউপিএ গভর্নমেন্টের সময় যখন চুক্তিটা হলো, ওটা এক্সিকিউট হলো না প্রথম। কেন হলো না? কারণ রাফালের জন্য যে কোম্পানিটার জন্য বারবার কয়েন করেছিল ইউপিএ, তিনি ছিল রবার্ট বাটলার খুব ক্লোজ। আর এখন একটা কয়েন করা হচ্ছে, রাহুল গান্ধী বারবার বলছে যে ডেসল্ট রিলায়েন্স ইন্ডিয়া ছাড়া কোনো অপশন দেওয়া নেই। ডেসল্ট কিন্তু তার অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে এই কমেন্টটাকে নেগেট করে দিয়েছে। ডেসল্ট কিন্তু বলেছে যে এরকম কোনো অপশন আসেনি, রিলায়েন্স ওয়াজ देयर চয়েস। ডেসল্টের সিইও কি বলেছেন সেটা আমরা দেখেছি, যে ওরা নেগেট করেছে যে এখানে নাথিং টু ডু উইথ। আমি এখানে এক্স্যাক্টলি, তাহলে রাষ্ট্রপতি কি বলেছেন, ম্যাক্রো কি বলে গেছেন, বা তার আগের যে রাষ্ট্রপতি ছিলেন তিনি কি বলে গেছেন, যে ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসক্লোজ দ্য ম্যাটার। এবং নট অনলি দ্যাট, যদি সীতারামাইয়া যখন আমাদের যে মন্ত্রী, তিনি নভেম্বর মাস 2017 সালের নভেম্বর মাসে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এর দাম জানাতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং তারপরে তিনি তার যে জুনিয়র মিনিস্টার রাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে তার দাম জানিয়েছিলেন। আমি দামগুলোও এখন কোট করতে পারি, কিন্তু ইট উইল টেক লং টাইম। শুধু তাই নয়, যদি বলা হচ্ছে তারপরেই তিনি 180 ডিগ্রি পাল্টে গিয়ে বলছেন যে দাম জানানো যাবে না, টেকনিক্যালিটিস রয়েছে। আমি জানাচ্ছি আপনাকে, টেকনিক্যালিটিস যদি থাকে তাহলে মিরাজ কেনার সময় কেন পার্লামেন্টে দাম জানানো হয়েছিল? মিরাজও ভারতের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেক্ষেত্রে রাফায়েল কেন নয়? টেকনিক্যালিটি যখন পার্লামেন্টে কিন্তু টেকনিক্যালিটিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান অফিশিয়াল কমিউনিকেশন দেখানো হয়েছিল। আরে বাবা, এটা তো আপনাদের জবাব দেওয়া হয়েছে, এবং সেটাই পরবর্তীকালে আপনারা দিয়েছেন হতে পারে। এবং ভারতের দুর্নীতির স্থান হচ্ছে, আজকে ভারত দুর্নীতিতে কত পিছনে রয়েছে বলেছে, 36 হয়ে গেছে নাকি 4 বছর, সেটা তো অবশ্যই তাদের হঠাৎ হচ্ছে না, 4.5 বছরে তো এগুলো না, 4.5 বছর আরো পিছলো। নমস্কার, আমি একটা দুর্নীতি উদাহরণ দিই।
ক্যাগ বলছে 36,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে গুজরাট সরকারে। আচ্ছা, গ্যাসে দুর্নীতি হয়েছে গুজরাটে 20,000 কোটি টাকা। ক্যাগ বলছে কি বলছেন ইমানুল্লাহ, গ্যাসে দুর্নীতি হয়েছে? আজকে ছত্তিশগড়ে এক মিনিট, আজকে বিলাসপুরে নরেন্দ্র মোদী বলেছেন আমরা প্রত্যেক আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রত্যেকের ঘরে ঘরে বিকাশ হয়েছে ছত্তিশগড়ে, আমরা প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছতে পেরেছি। আগের সরকার পেরেছে? আপনি বলুন, আপনি দুর্নীতির কথা বলছেন। আমরা এমন দেখতে পাচ্ছি মোদী যা বলেন সবই গ্যাসের কথা, সবই গ্যাসে ভরা কথা। প্রধানমন্ত্রী তো বেশি কিছু বলতে পারেন। ওখানের মানুষরা কেউ প্রতিবাদ করলেন না কেন? 414 টাকা করে গ্যাসের দাম ছিল। 451 টাকা 2014 আমি 414 আফটার সাবসিডি না, আর এখন কিনছি মাত্র 951 এবং তখনই 5 টাকা দাম বেড়েছিল। এখনকার মন্ত্রীরা গ্যাস নিয়ে বসে পড়েছিলেন। 400 টাকা বিজেপি নেত্রী 450 টাকা অ্যাকাউন্টে ফেরত আছে। আচ্ছা কত টাকা? 450 টাকা। আপনি অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। আমি দেখেন একটা প্রবন্ধ বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। অসুবিধা আছে একটু বলতে দিন না। আমি একটুখানি জায়গা বলে নিই। ইমানুল্লাহ প্লিজ প্লিজ বিজেপির নেতা বলছেন আপনারা 451 টাকা করে ভর্তুকি পান। একজনের নাম যদি দেখাতে পারেন আমি এখানে মুখে জুতো নিয়ে ঘুরবো। ইমানুল্লাহ একটুখানি চলে আছে। ইমানুল্লাহ একটুখানি আমার একজন বলছেন একজন আছে আমার অ্যাকাউন্টে ইমানুল্লাহ আমার অ্যাকাউন্টে আছে। আমি তো কোনো বিজেপি নেতা নই, আমি তো কোনো নেতা নই। বিলাসিদা ইমানুল্লাহ আমি তো নেতা নই, আপনি একজন দেখাতে বললেন আমার অ্যাকাউন্টে। ইমানুল্লাহ নীলাদিদা একটুখানি আমি একটুখানি চুপ করতে বলবো প্লিজ প্লিজ। তরুণজ্যোতি, আমি একটা জিনিসই আপনাকে বলবো, আমি সাবসিডি নিয়ে কথা বলবো না, তবে সাবসিডির একটা ইরেগুলারিটি কিন্তু রয়েছে যেটা আমরা নিজেরা কিন্তু সেটা নিয়ে ভুক্তভোগী। আচ্ছা এইবার আমি আরেকটা বিষয় যেটা আসবো, আমি দুটো ফ্যাক্টর। ইমানুল্লাহ একজন যারা সাবসিডি রেখেছে, একজন যারা সাবসিডি ছেড়ে দিয়েছে। যারা সাবসিডি ছেড়ে দিয়ে ফেরত পাওয়ার প্রশ্ন আসে না, যারা সাবসিডিটা অপ্ট আউট করেন যারা রেখেছে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফেরত যায়। ইনফ্যাক্ট যেটা বলা হয়েছিল মানে পেট্রোল আমার নিজের কথা বলি, আরো একটা ফ্যাক্টর যে বলা হয়েছিল পেট্রোল পাম্পে মানে কার্ডে পারচেস করা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে ইয়ার এন্ডে একটা বোনাস আসবে। আমি কিন্তু লাস্ট ইয়ারে 800 টাকার একটা বোনাস পেয়েছি, আমি নিজে পেয়েছি। আমি পেয়েছি, আমি একটুখানি প্রদীপ্তদার কাছে আসবো। সবাই পেয়েছে, জেনারেল পাবলিক পেয়েছে, যারা স্বীকার করবে না তারা ওখানে বসে সবাই পেয়েছে। আমাদের সঙ্গে যেহেতু কথা বলার সুযোগ নেই, আমি সেই জন্য এখন দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি না, তারা আমাদের অনুষ্ঠান দেখছে। আমায় দেখাতে বলতেন, এই যে আমার এসএমএস আছে দেখতে পারেন 401 টাকা অ্যাকাউন্টে। এবার ইমানুল্লাহ কি নিজের কথা রাখবেন? ইমানুল্লাহ কি নিজের কথা রাখবেন? আমি রাখছি তো না, ইমানুল্লাহ কি বলেছেন 401 টাকা 451 বলেছিলেন, 451 বলেছিলেন, ঠিক আছে, 451 স্টেট ওয়াইজ ডিফার করেছে, 451 বলেছিলেন। আর আমি না জেমিনাল দাওরা বিজেপি নেতাদের স্পেশাল রিসোর্স আছে, 451 টাকা বলেছিলেন। ইমানুল্লাহ বললেন কারণ সাবসিডি ফেরত যায় সে গুনি গলায় জুতো নিয়ে ঘুরবে। না না 451 টাকা না না বলেন উনি পারি না, আমি আজ বলতে পারি শুনিনি, উনি বলেন উনি পারি না, না না 451 টাকা উনি বলেছেন, উনি বললেন উনি পারি না। স্টেট ওয়াইজ আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাই, আমরা বেরিয়ে গিয়ে এই জায়গাটায় কেন ভাবি না যে তাহলে বিজেপি নেতাদের আলাদা লিস্ট আছে, না না ইমানুল্লাহ তদন্ত হওয়া উচিত। ইমানুল্লাহ প্লিজ, যে বিজেপি নেতাদের আলাদা লিস্ট আছে, তাদের জন্য আলাদা সাবসিডি আছে। দেখুন, যখন আমরা কোনো বাড়ি বানাই, আমার বাড়ি বানানোর ক্ষমতা আছে, আমি 10 দিনে 10 তলা বাড়ি তুলে দিলাম। সেই 10 তলা বাড়ি কিন্তু ভিত মজবুত হলো না। আমাদের দেশের ভিত কতটা মজবুত যে আমি ডিজিটাল ইন্ডিয়ায় গেলাম, আমার খুব সাধুবাদ জানাচ্ছি। ডিজিটাল ইন্ডিয়া আমাদের মতন লোকের জন্য দারুণ প্রজেক্ট, কিন্তু আমার সেইখানে কত শতাংশ মানুষ ছিল আমি কোট করছি 2016 সালে যখন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রচন্ড বারবারন্ত হলো 2015 সালের প্রজেক্ট, তখন কিন্তু আমার দেশে 26 থেকে 27% মানুষ
ব্যবহার করতো আমাদের যে ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা। নট অনলি দ্যাট, তার গ্রামের যে প্রভাব পড়েছিল সেই গ্রামের প্রভাব আজকে সর্বজন বিদিত। আজকে রুরাল আরবান নাকশাল হচ্ছে, তখন আরবান ডিজিটাল মানি গেছিল কিন্তু সেটা রুরালে পৌঁছায়নি, এবং তার জন্য আজকে যেখানে বলা হচ্ছে এমএসএমইর যে ঋণ 59 মিনিটে, সেই এমএসএমইতে কত লোক হারিয়েছেন আপনারা জাস্ট একটু ওখানে সার্চ করে দেখুন, 10 লক্ষের ওপর লোক তাদের কাজ হারিয়েছে। স্বাভাবিকভাবেই আপনি ভিত না গড়ে, যেরকম আপনি ফট করে বাজার থেকে 86% টাকা তুলে নিলেন 1000 টাকা এবং 500 টাকার নোটের, এবং আপনি তার জন্য রেডি রইলেন না যে আপনি সেই 86% টাকা ফেরত পাঠাবেন, এবং বাজারে একটা 50 দিনের নোটিশ দিলেন, সেটা আস্তে আস্তে বাড়তে লাগলো, ফলে মানুষের কাছে কিন্তু আপনি সেই বার্তাটা দিতে পারলেন না যে আপনি তাকে প্রোটেক্ট করার জন্য আসছেন। এটার ফল কিন্তু ভোট ব্যাংকে অবশ্যই পড়বে, সেটা আগামী দেখা যাবে। প্রথম কথা বলি ভোট ব্যাংকে আসি, এর ফল ভোট ব্যাংকে পড়েছিল উত্তরপ্রদেশে বিজেপি। উত্তরপ্রদেশের কথা ছাড়ুন, তারপরে 30টা ভোট হয়ে গেছে, তারপর 3টেতেই হেরে গেছে এবং ইমিডিয়েট এফেক্ট এখানে আপনাকে বলি ডিমান্ড শক by reducing the supply of money এবং aggregate supply shock by constraining the supply of money। আমি অবজেক্টিভ ভাষাই বললাম, উনি বোধহয় চাইছেন সবাইকে সব এনসিবিটি 2000 টাকার নোট। ইমানুদা আমি হচ্ছে 2000 টাকার নোট নিয়ে আপনাকে একটা কথা বলে দিই, আমি একটা বলে দিই, আমি আপনাকে বলে দিই, থেকে 2000 টাকার নোট আবার বাতিল টাকার নোট বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে, ওইভাবে বলবো না, আমি বলছি তার প্রিন্টিংটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ইন রিগার্ড টু আদার নোট। এবার আপনারা যুক্তি দেবেন। এবার আমি একটা কথা বলি, যখন এই 500 টাকা ইমানুদা একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম, ইমানুদা যখন 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল, তার আগে আমরা সেই সময় একটা আমরা পেয়েছিলাম যে 2000 টাকার নোটের কথা অনেক দিন ধরেই আরবিআই তরফ থেকে বলা হচ্ছে যে এই নোটটা যদি পরিবর্তন করা যায় তাহলে পরে ভালো হয়, ফলে এটা বলা হচ্ছিল। হ্যাঁ নীলাজিদা প্লিজ। হ্যাঁ 2000 টাকার নোট এই কারণে পরিবর্তন করতে বলা হচ্ছিল, এটা একটা ভুল ছিল আমার মতে নীতিতে সেই সময়, কারণ 2000 টাকা কিন্তু কালো টাকা সঞ্চয় করে রাখে আরো সহজ করে দেয়। আপনার যদি নোটের ভ্যালু বেশি হয় তাতে বেশি ভ্যালু রাখা যায়, সেই জন্য এই পদক্ষেপটা ভুল ছিল। কিন্তু সেই মুহূর্তে যে ইকোনমিক ক্রাইসিস হয়েছিল সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্তের ফলে এবং এই যে কালোবাজারি এবং এদের বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ফলে সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল। সেই সময় এটিএমে যথেষ্ট নোট দেওয়া যাচ্ছিল না, এবং সেখানে যদি 500 টাকা বা 1000 টাকা দেওয়ার চেষ্টা হতো তাহলে তো যথেষ্ট লোককে পৌঁছে দেওয়া যেত না। এই জন্য এই প্রক্রিয়া এটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি এখানে একটা কথা বলবো যে আপনারা ইমানুদা সেই সময় বলা হয়েছিল যে আগে থেকে কেউ যদি না জানতে পারে তাহলে পরে এই প্রসিডিওরটা সাকসেস হবে না, কিন্তু একটা ব্যাকআপ তো জরুরি ছিল। যদি একটা ব্যাকআপ রাখা না হয় তাহলে এত মানুষের হয়রানি কেন হবে? তার কেন্দ্রীয় সরকার বিবেচনা করে আরো ভালো প্ল্যানিং করা যেত, আরো ভালোভাবে করা যেত, তাদের হাতে তো সময় ছিল। এবং শুধু তাই নয়, যখন 8000 মেট্রিক টন 16 সালের আগে 8000 মেট্রিক টন কারেন্সি পেপার লাগতো, এখন সেটা লাগছে 27500 মেট্রিক টন, এবং সেটা 8টা রাষ্ট্রের থেকে আনতে হচ্ছে। উদ্দেশ্যটা আজকের দিনে দাঁড়িয়ে ওভার মানে 2.5 লাখ শ্যাম কোম্পানিকে করে দেওয়া হয়েছে ডিমনিটাইজেশন পরে ডাইরেক্ট এফেক্ট, যেগুলো ট্যাক্স বেনিফিট এসছে। তারপর 56 লাখ নতুন ট্যাক্স পেয়ার অ্যাড হয়েছে, 49% অ্যাডভান্স ট্যাক্স পেয়ার অ্যাড হয়েছে। দেশে কি লাভ হয়েছে? এটা কার লাভ দাদা? এটা কার লাভ? বিজেপি ছিল একটা সাধারণ ঘর, এটা কার লাভ? ডেভেলপিং নেশন, একটা ডেভেলপিং নেশন যখন এত ট্যাক্স কালেকশন করে তখন ইট ইজ এক্সপেক্টেড যে আমার দেশের ডেফিসিট কমবে, এটা এক্সপেক্টেড। এটা কেনশিয়ান ইকোনমি বলে। ওয়েলফেয়ার ইকোনমি যখন ট্যাক্স রেভিনিউ বাড়ায় তখন তার ডেফিসিট কমবে, সেখানে ডেফিসিট কিন্তু আগের বছরের থেকে বাজেটারি অ্যালোকেশন এই যে কোম্পানিগুলো 2500 বা 3000 কোম্পানি বন্ধ হয়েছে, তার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়েছিল। প্রভিডেন্ট ফান্ডের যেভাবে জায়গাগুলো কমানো হচ্ছে, আমি 14 সাল দিয়েও বলবো না, কংগ্রেস আমলে না 2014 আগে ফুয়েল কংগ্রেস ডেফিসিটের প্রশ্নটা একটু উত্তর দিয়ে উনি যে বলছেন এক সেকেন্ড, উনি যে বলছেন ডেফিসিট কমবে, এটা না করার কারণ হচ্ছে জিএসটির ফলে অর্থনীতি 6 মাস কি 1 বছর এফেক্টেড হয়েছে। আরে সেটা তো 16 সাল, আমি তো 18-19
বলছি জিএসটির সাথে জিএসটি কি লাভ হয়েছে আমার দিয়েছে আসবে কি করে? আরে সেটাই তো আপনার সরকার করেছে তখন তো ডেফিসিট মিট হয়েছিল। এখন তো সরকার বলছে বাজেটারি অ্যালোকেশন একটা আর বাজেটারি এক্সপেন্ডিচার একটা 18 বিল দেয় না, জিএসটির টাকা নেয়। আপনি বলুন না কোন বাজারে বিল দেয়? সাদা কাগজে ইলেকট্রিকের জিনিস, ইন্ডিয়া ইলেকট্রিকের জিনিস, রুরাল প্রজেক্ট যেগুলো রুরাল প্রজেক্ট গুলো আগে যে দেখা হতো না, সেই ইলেকট্রিফিকেশন হয়েছে পুরো দেশে এগুলো। এবার আমি একটু অন্য বিষয়ে আসবো প্লিজ, দুজনকে চুপ করতে পারবো না। না 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 ইমানুল্লাহ, ইমানুল্লাহ আমাদের সময়, আজকে আমাদের সময় এসে দিল। আমি সাদা মানুষ বলছি, ইলেকট্রিকের সুইচ ছিল 11 টাকা, সেটার দাম 18 টাকা। জিএসটির এই হার আগে কোনো বিল দেয় না, সাদা কাগজে লিখে দেয়, সাদা কাগজে বলে জিএসটি আগে সিএফএল লাভ হয়েছে কিন্তু অসৎ ব্যবসায়ী এবং আমি একটুখানি বল অন্য কথা, আমি আমি অন্যদিকে আসবো। ইমানুল্লাহ কজন কেন এখন ইমানুল্লাহ কিসের সিএফএল প্লিজ প্লিজ সিএফএল কত সিএফএল আমি এবার একটা অন্য বিষয়ে আসবো, আমি এবার একটা অন্য বিষয়ে আসবো। গরিব সিএফএল প্লিজ ইমানুল্লাহ প্লিজ আমি প্রদীপ তোদার কাছে আসবো এবার সবার আগে প্লিজ। সেটা হচ্ছে কোথাও একটা আপনি অর্থনীতির দিক দেখুন, এই যে সিদ্ধান্ত নেওয়া, হ্যাঁ কোথাও একটা আপনি যদি সিবিআই বিষয়টাতে এবার আসি, আমরা যদি এক এক করে যদি আমরা আসি সিবিআই বিষয়টাতে আসি, আমরা রাফাল নিয়ে আলোচনা করলাম, নোটবন্দি নিয়ে তো আলোচনা শুরু হলে কোথাও থামতে চায় না, জিএসটি নিয়ে। এবার যদি আমরা অন্যান্য বিষয়গুলোর দিকে আসি, যেমন সিবিআই এর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দফতর সরাসরি হস্তক্ষেপ করেছেন, এমন একটা অভিযোগ বারংবার করে আসছে। কারণ হ্যাঁ একটু ভুল, তার কারণ সিবিসি করেছে, সিবিসি না, সিবিসি করে সিবিসি আমি বলে দিচ্ছি, বলে সিবিসির ফাংশন এবং স্ট্রাকচারটা দেখুন। ইমানুল্লাহ গন্ডগোল যদি আপনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী তিনজন মিলে তো কমিটি, তারা তিনজন মিলে আলোচনা তারা তিনজন মিলে আলোচনা না করে কেন আলোক বর্মাকে ছুটিতে পাঠালেন? সিবিসি হ্যাজ গট পাওয়ার, সিবিসি কারিয়ে গেছে, সিবিসি কে কে এমপাওয়ার করলো? কথাটা হচ্ছে সিবিসি কে এমপাওয়ার করলো? এই বেসিক কোশ্চেনটা করাপশন চার্জকে আপনি কারিয়ে গেছে করাপশন চার্জকে পাওয়ার করতে পারে না, সিবিসি এর পাওয়ার নেই। যেটাকে প্রশ্নটা আমি উত্তরটা আমি দিচ্ছি। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হলো প্রথম দিন, সুপ্রিম কোর্ট প্রথম দিনে কি বললো যে সিবিসি ক্যান ডু দ্যাট, প্রথম দিনই বললো সিবিসি সুপারিশ করতে পারে। কথাটা সেখানে না, আপনারা ছোট জায়গাটা মিস করে গেছেন। সিবিসি কে কে ডাইরেক্ট করলো? সিবিসি অটোনোমাস সেই অর্থে নয় যেখান থেকে সিবিআই ডাইরেক্টর সরাতে পারে। সিবিসি কে সুপারিশ করতে পারে। সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই অ্যাপিল নাকচ করে দিয়েছে, বলেছে সরাতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তরে এখতিয়ার আছে, সুপ্রিম কোর্ট বলেছে। এখন আসছে না, কথাটা হচ্ছে যেখানে সিস্টেমটা হচ্ছে তিনজন মিলে আলোচনা করে ডিরেক্টরকে তিনি সরাতে পারেন। হ্যাঁ, সেখানে হঠাৎ করে যেটা নিয়ে গন্ডগোল, আমি সেই মূলে আসবো, সেখানে কেন আলোক বর্মাকে ছুটিতে পাঠানো হয়, সেখানে রাফেল হাসানকে ছুটিতে পাঠানো যদি সুপ্রিম কোর্ট এতটাই ভরসা রাখতে পারতেন, তাহলে তিনি প্রাক্তন বিচারপতিকে দিয়ে কেন তদন্তটা করাতে চাইলেন? আপনি বলুন কেন তদন্ত করতে চাইলেন? তারপরে সেখানে সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু সেই কেন্দ্রীয় সরকার চলে আসছে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় সরকার চলে আসছে। সুপ্রিম কোর্ট নেগেটও করেনি, দুটোই অন্য কথাটা বলছে। আমাদের দেশ অনেক কিছু দেখেছে, আমাদের দেশ এটাও দেখেছে একটা সরকারের সময় 3-4 জনকে সুপারসিড করে একজন প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট হলো। আমাদের দেশ অনেক কিছু দেখেছে, আমাদের দীপক মিশ্র আমাদের দেশে দেখেছে ব্যক্তিকে
যার নামে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে তার নামে যে অভিযোগ আছে আমি বলছি আপনাকে একটা বিচারপতি খুন হয়ে গেল লোয়া অমিত শাহ বিচার করছে বলে এ দেশ দেখে আমাদের দেশ অনেক সিবিআই কোর্টের বিচারপতি আমাদের কোর্ট এমার্জেন্সি খারাপ পরিচালনা আসছেন তারপরে এক মিনিট ইমানুল দা কোথাও যাচ্ছে সমালোচনা করতে পারে মোদী সরকার এত ভালো ভালো কথা বলছে একটা ছোট্ট সমালোচনা করছি আপনার ভালো লাগবে মোদী সরকারের সমালোচনা যদিও আপনার রং হচ্ছে গেরুয়া কিন্তু আপনি তো আমি অন্তরে গেরুয়া আপনাদের মতো ভেদধারী না ঠিক আছে আমি তো সাদা সমালোচনা হচ্ছে মোদীজি বারবার বলছেন মহিলাদের ক্ষমতায়নের কথা 3 তালাকের শবরীমালার মন্দিরে মহিলাদের প্রবেশের বিরুদ্ধে বিজেপি আন্দোলন করছে এটা মহিলাদের ক্ষমতায়ন বলা যায় না একদিকে তুমি বলবে 3 তালাকের বিরুদ্ধে তুমি কারণ মহিলারা অত্যাচারিত হচ্ছে অন্যদিকে হিন্দু মহিলাদের শবরীমালায় ঢুকতে দেবে না এটা মহিলাদের অপমান এবং এই সিদ্ধান্ত বিজেপি না করে সে করে কোন মহিলার বিজেপিকে ভোট দেওয়া উচিত রিলিজিয়াস কাস্টম রিলিজিয়াস ফ্রিডম এটা কাস্টম আছে আমি বলে ইসলামেও কিছু আছে যেখানে নামাজ পড়া যায় একসাথে নামাজ পড়া আছে ঈদের দিন আপনাকে দেখিয়ে দেবো সরলেখে দিই বেশি যেতে হবে না সরলেখে নজরুল মূর্তির তলা exceptions are not examples সতীদাহ exceptions are not examples যদি মুসলমানরা করে সেটা not examples always exceptions are not examples আমি অফিশিয়াল বলি সবটা আনঅফিশিয়াল বলছি এমন একটা সরকার দেখলাম প্রথমবার আমি দেখলাম যেখানে সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতি বিদ্রোহ করলেন ভারতবর্ষ দেখে এমন একটা সরকার প্রথমবার দেখলেন যেখানে পাবলিকের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন হয় যেখানে নেতারা পাবলিকের ডাইরেক্ট রিলেশনে যায় রিজার্ভ ব্যাংকের গভর্নর বিদ্রোহ করছেন রিজার্ভ নামকে বিরল মন্তব্য করছেন বিরল বাবু যে সরকারের বিরুদ্ধে এবং রিজার্ভ ব্যাংক লোকের টাকা রিজার্ভ ব্যাংকে বাঁচানোর চেষ্টা করে রিজার্ভ ব্যাংকের টাকা দেওয়ার চেষ্টা করছে দালালদের কাছে এই 59 মিনিটের নাম করে আমাদের শ্বাসবায়ু বের করে দেবে এরা একটা পরিকল্পনা করেছিল পারলো না যে আমাদের কোনো টাকাই ব্যাংকে থাকবে না যখন তুলে নিতে পারবে এরা পেনশন তুলে দিয়েছে এরা প্রভিডেন্ট ফান্ডের বাড়া বাজিয়ে দিয়েছে বিজেপি শুরু করেছে 2004 এর রাস্তা দেখেছে বিজেপি আচ্ছা প্লিজ আমাদের সময় একদম শেষ একের পর এক প্রজেক্টগুলো আনা হয়েছে আমাদের আর আমরা আবার এই নিয়ে আলোচনা করব আর বিজেপি করেছে কি বিজেপি করেছে কালো ভারত ইমানুল দা প্লিজ আমি 4 জনকে অনেক নীলাদিদা কিছু বলতে যাচ্ছেন একদম ছোট্ট করে শেষ কথাটা বলি এত সুপ্রিম কোর্টের কথা উনি বলছিলেন সুপ্রিম কোর্টের রায় কিন্তু বলেছে শবরীমালায় মহিলারা ঢুকতে পারবে সেই রায় বিজেপি মানছে না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে তাহলে কোথায় সুপ্রিম কোর্টের মান্যতা দ্বিচারিতা এখানে পরিষ্কার আমার বক্তব্য খুব পরিষ্কার ভারতে আজকে ক্ষুধার হার কোথায় ভারতে আজ দুর্নীতির হার কোথায় ভারত যদি আমি মানছি 14 সাল অবধি ভারত খুব খারাপ করেছে কিন্তু 14 সাল থেকে আজকে 18 সাল পেরিয়ে গেল তা সত্ত্বেও ভারত আজকে অর্থনৈতিক বৃদ্ধি যতই হোক অর্থনৈতিক উন্নয়ন হয়নি মানুষের সক্ষমতা হয়নি এবং সেটা তাদের মন্ত্রীরা স্বীকার করছে যে এখন কর্মসংস্থান নেই সে যতই স্কিল ইন্ডিয়া হোক যত কিছুই হোক মানুষের হাতে কিন্তু সেভাবে নেই আমি 4 জনকে ধন্যবাদ দেব তরুণজ্যোতিদা আজ আর যাওয়া গেল না তরুণজ্যোতিদা আর ইমানুল দা আজকে বোধহয় সবথেকে বেশি কথা বলেছেন সেই জন্য তাদেরকে আর আমাদের সময় শেষে আর সময় দিতে পারলাম না 4 জনকে অনেক ধন্যবাদ দেবো একটা বিষয় উঠে আসলো অভিযোগ এবং পাল্টা অভিযোগ আগের জামানাতে কি হয়েছে এই জামানাতে আরো বেশি দুর্নীতিগ্রস্ত সত্যি যদি এরকম চলতে থাকে তাহলে ভারত একদিন এই দুর্নীতির তলাতেই চাপা পড়ে যাবে সেটা আমরা চাই না সুতরাং যে সরকারই আসুক না কেন তারা সঠিকভাবে সরকার চালাক সেই আশা রাখবো সেই বলে আজকের অনুষ্ঠান শেষ করবো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে নিরপেক্ষ আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।